আবার সেই অস্বস্তিটা ঘিরে ধরলো আমায়। মনে হলো ঘরের ভিতরের বাতাস ভারী হয়ে গেছে, একটা দুর্গন্ধ ছেয়ে গেছে গোটা ঘরে। আমি শ্বাস নিতে পারছি না, দুটো হিমশীতল হাত যেন আমার গলা চেপে ধরেছে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। উফ, কি ভয়ানক! এই নিয়ে একটানা 3 রাত এই একই স্বপ্ন দেখলাম। বিছানায় উঠে বসে দেখলাম সর্বাঙ্গ ঘেমে গেছে। হৃদস্পন্দন এতই দ্রুত হচ্ছে যেন মনে হচ্ছে এক্ষুনি হার্ট অ্যাটাক হবে। জানলার বাইরে তাকিয়ে দেখলাম ভোরের আলো ফুটতে শুরু করেছে। না, আজ একবার ডাক্তারের কাছে যেতেই হয়, নয়তো এভাবে চলতে থাকলে যে কোনো সময় বিপদ হতে পারে। ঘন্টা 2 পর বাগানের দিকে গেলাম। ততক্ষণে সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। নিত্য, এই নিত্য, এদিকে শোন একবার। হ্যাঁ দাদাবাবু বলুন, এবার তো বলুন কি দরকার। হ্যাঁ, যেটা বলছিলাম শোন, আমি এখন কিছু খাবো না, আমার জন্য কিছু করতে হবে না। তুই আজ খেন্তির মাকে একদম হালকা রান্না করতে বলবি, যেন তেল মশলা বেশি না দেয়। ঠিক আছে দাদাবাবু, আমি আসি, আমি বলে দেবো। নিত্য চলে যাওয়ার পর ডক্টর বক্সিকে ফোন করলাম। হ্যালো ডাক্তারবাবু, আমি কমলেশ বলছি। আমার শরীরটা ইদানিং খুব খারাপ হচ্ছে, আপনার সাথে একবার দেখা করতে চাই আজ। হ্যাঁ, তাতে অসুবিধে কোথায়, চলে আসুন, আমি চেম্বারেই আছি। আচ্ছা আচ্ছা, আমি তাহলে ঘন্টা 2 বাদে যাচ্ছি আপনার ওখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 10টার সময় ডাক্তারের কাছে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, হঠাৎ দরজায় বেল বাজল। দরজা খুলতেই দেখলাম বাইরে কেউ নেই। উঁকি ঝুঁকি দিলাম বেশ কয়েকবার, না, নিত্য বা অন্য কেউও নয়। আজব। তারপর পায়ে একটা অবাঞ্ছিত স্পর্শে নিচে তাকিয়ে দেখলাম একটা ব্রাউন খাম পায়ের তলায় গড়াগড়ি খাচ্ছে। খামটা হাতে নিয়ে আমি একটু অবাকই হলাম। আজকাল চিঠি পাঠানোর যুগ নেই, আর তাছাড়া আমি একা মানুষ, চিঠি পাঠানোর মতো কেউ নেই। বিগত 10 বছরে কেউ আমায় চিঠি পাঠায়নি। তাহলে তখন আর খামটা খোলা হলো না, দেরি হয়ে গেছে এমনিতেই। ডাক্তারের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সবই তো বুঝলাম, এখন যেটা বুঝতে পারছি কমল, তোমার ঘুমের খুব দরকার। সমস্যাটা কোথা থেকে হচ্ছে সেটা কি বোঝা যাচ্ছে? এই সমস্যা অনেক কারণে হতে পারে, মূলত স্ট্রেস থেকে হওয়াটাই সাধারণ। আচ্ছা, এর আগে কি কখনো এরকমটা হয়েছিল? না, কখনোই না। বুঝলুম, তুমি চিন্তা করো না, আমি এখানে কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাও, ঠিক হয়ে যাবে। আর পারলে কাছে পিঠে কোথাও সময় করে ঘুরে এসো। ঠিক আছে ডাক্তারবাবু, দেখছি, মনে থাকবে। ফিরে এসো চিঠির কথা বেমালুম ভুলে গিয়েছিলাম। মনে পড়ল দুপুরের খাবার পর। খামটা নিয়ে ছাদে গেলাম। সেটা খুলতেই ভাঁজ করা কাগজ চোখে পড়ল। লম্বা সাদা কাগজে 2-3 পাতা জুড়ে লেখা একটা বড় চিঠি। চিঠির কোণায় টানা হাতের লেখায় নামটা দেখে অবাক বিস্ময়ে চেয়ে রইলাম। চিঠিটা পাঠিয়েছে অনিমেষ। যদিও প্রায় বছর 20 হলো ওর সাথে কোনো যোগাযোগ নেই আমার। ওই ঘটনার এতদিন পর ওর চিঠি পাবো সে আমার কল্পনাতেও ছিল না। 5 মারি গ্রামের আমাদের পাশের বাড়িটাই ছিল ওর। যাই হোক, ওর লেখা চিঠি পড়া শুরু করলাম। কমলেশ, কেমন আছিস? জানি তুই ভালোই আছিস। অনেকদিন পর তোর কথা মনে পড়ল। 5 মারির সব কথা কি তোর স্মৃতি থেকে মুছে গেছে? সে তো যাবারই কথা। চল, তোকে আর একবার মনে করাই দিনগুলি। না 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 না, চিঠিটা ছিঁড়ে ফেলবার কথা কিংবা ফেলে দেওয়ার কথা মোটেও ভাবিস না। আজ তোকে পুরোটা পড়তেই হবে। চল তাহলে শুরু করি। পড়াশোনা শেষ করে আমরা দুজনেই চাকরি খুঁজছি তখন। একদিন তুই আমার বাবার কাছে এসে ব্যবসার কথা বললি। তোমরা তো দুজনেই কলেজের পড়াশোনা শেষ করেছো, তা কি করবে কিছু ভেবেছো? হ্যাঁ, সেই কারণেই আপনার কাছে এলাম কাকা। আমিও অনিমেষকে বলছিলাম, এই কয়েক মাস তো ছোটাছুটি করলাম, চাকরির বাজার একদম মন্দা, তাই যদি দুজন মিলে একটা ব্যবসা শুরু করতে পারতাম তাহলে। হ্যাঁ, সেটা খুব ভালো কথা। অনিমেষ সহজ সরল ছেলে,
ব্যবসার মাঠ প্যাচও বুঝবে না, কিন্তু তোমার ওপর আমার ভরসা আছে বাবা। দুজনে মিলেমিশে একটা ব্যবসা শুরু করলে ভালোই হবে। তাহলে আর দেরি করো না, শুরু করে দাও। আসলে কাকা আপনি তো জানেন ছেলেবেলায় আমার মা বাবা মারা গেছে। এতদিন মামা পড়াশোনার খরচ চালিয়েছে, এখন তাদের থেকে ব্যবসার টাকা পয়সা চাইতেও সংকোচ হয়। আহা, টাকা পয়সা নিয়ে ভাববে না, টাকা পয়সা আমি দেব। আর আমার আম বাগানের জমিটাও তোমরা ব্যবসার জন্য কাজে লাগাতে পারো। আমি বয়স্ক মানুষ, কদিনই বা আছি। তোমাদের উন্নতি হলেই আমার শান্তি বাবা। তাহলে তো বেশ ভালোই হয়, কাজটা আমাদের সহজ হয়ে যায়। আমার মাথায় একটা ব্যবসার কথা ঘুরছে কাকা। আচ্ছা, তা কিসের ব্যবসা? আমরা যদি এখানে ডিটারজেন্টের ব্যবসা শুরু করি তাহলে কিন্তু এখানে বেশ ভালো চলবে। আমাদের আশপাশের গ্রামে এখনো সেইভাবে ডিটারজেন্টের কোনো কোম্পানি ঢোকেনি। এটা খুব ভালো প্রস্তাব। এই অনিমেষ, তুই কি বলিস বাপ? আমি কি বলবো, আমি ব্যবসা পত্রের অত কিছু বুঝিনি। তোমরা যা বলবে আমি তাই করব। দেখো ছেলের কথা। আপনি চিন্তা করবেন না কাকা, 2 দিনের মধ্যে আমি ওকে পাক্কা ব্যবসাদার যদি না বানিয়ে ছেড়েছি তাহলে আমার নাম কমলেশ নয়। আচ্ছা, তাহলে দেখো। বাবার জমানো টাকার বেশিরভাগই আমরা লগ্নি করেছিলাম ব্যবসায়, যদিও বাবা সেই সুদিন দেখে যেতে পারলেন না, আর তার আগেই তিনি মারা গেলেন। তার অল্প দিনের মধ্যেই আমাদের ব্যবসা ফুলে ফেপে উঠল। ইজি ক্লিন ডিটারজেন্ট গ্রামগুলো একটা নাম করা ব্র্যান্ড হয়ে গেল। তারপর একদিন, অনিমেষ, এত বড় অর্ডার পাবো আমি ভাবতেই পারিনি। তুই দেখিস আমাদের ব্যবসা আরো বড় হবে, প্রচুর টাকা হবে আমাদের। কিন্তু এই অর্ডারটা নিলে তো মাল সাপ্লাই দেবো কিভাবে সেটা বুঝতে পারছি না। আমাদের এতদিনের লাভের সব টাকা লগ্নি করলেও তো কম পড়বে। তাতে কি, দরকার পড়লে আমরা মহাজনের থেকে ধার নেব। এটাই তো ব্যবসার নিয়ম, দেখবি সব টাকা দ্বিগুণ হয়ে ফিরে আসবে। সব ঠিক আছে, কিন্তু আমাদেরকে কেন ধার দেবে কেউ? কোনো কিন্তু নয়, দরকার পড়লে আমাদের এই কারখানা জমি সব বন্ধক দিয়ে দেবো, তারপর আবার ছাড়িয়ে নেব। বুদ্ধিটা মন্দ নয়, ঠিক আছে। বহু কষ্টে জায়গাটা বন্ধক দিয়ে টাকার জোগাড় হলো, মালও রেডি হলো। তারপর এলো সেই দিন। কমলেশ, তুই এসছিস? চল চল, দেরি করিস নে, এখন রওনা দিতে হবে, নাহলে কিন্তু রাতের মধ্যে ফিরতে পারবো না। চল, আর দেরি করা ঠিক হবে না। অনিমেষ, অনিমেষ শোন, আমি বলছি কি, আমি না আজ যেতে পারবো না মনে হয়। মানে কি বলছিস কি? হ্যাঁ রে, আজকে সকাল থেকে জ্বর এসেছে। তুই একা ডেলিভারি দিতে পারবি না মালগুলো? আমি একা? এতগুলো টাকার ব্যাপার। একা কেন মাল ডেলিভারি দিতে যাবে ভাই, এই বানিদা থাকতে? ও বানিদা, তুমি যাবে? তাহলে তো কোনো সমস্যাই নেই। এই অনিমেষ, তুই রেডি হয়ে নে, বানিদার সাথে তুই চলে যা। মাল ডেলিভারি দিয়ে এক বান্ডিল টাকা হাতে নিয়ে ফিরছিলাম। বানিদা লরি স্টিয়ারিং ধরেছিল। ওহ বানিদা, আমার যে কি আনন্দ হচ্ছে না, কি বলবো তোমায়। এতগুলো টাকার কাজ যে আমরা এত কম সময়ে করতে পারবো আমরা ভাবতেই পারিনি। আমার সত্যি খুব আনন্দ হচ্ছে। বাবা থাকলে আজ খুব খুশি হতো। সে তো বটেই অনিমেষ বাবু, সে তো বটেই। কি রে, এত দেরি করে ফিরলি? বানিদা কোথায়? একটা বড় অঘটন ঘটে গেছে কমল। সে কি, কি হয়েছে? সব টাকা ওরা লুট করে নিয়েছে। কারা কারা? ওই যে টাকাদের দল। বানিদা ভয় চম্পট দিয়েছে। থাক থাক, অনেক হয়েছে, আর বলতে হবে না, সব বুঝেছি। এগুলো সব তোর সাজানো। আসলে ওই অতগুলো টাকার লোভ তুই সামলাতে পারিসনি, নিজেই সেই জন্য মজাদার গল্প ভাবছিস। তুই কি বলছিস কমল? বিশ্বাস কর। চুপ! আর বিশ্বাস নয়, তোকে বিশ্বাসের জায়গা তুই রাখিসনি। তুই থাক তোর টাকা নিয়ে। আমি চললাম আমি গ্রাম ছেড়ে, আর কখনো ফিরবো না। আমায় ভুল বুঝিস না কমলেশ। এতগুলো টাকা আমার জমি নিয়ে আমি ধার দিয়েছি, আমি কিভাবে বাঁচবো? যাস না ভাই, যাস না। তুই শুনলি না আমার কথা, শহরে চলে গেলি। এদিকে আমি নিঃস্ব হয়ে পথে বসলাম। পাওনাদারেরা টাকা না পেয়ে জমি কারখানা সব বাজেয়াপ্ত করলো। মাথা তুলে দাঁড়ানো তো দূর,
সারাদিনের পেট চালানোর টাকা পর্যন্ত রইল না। শেষে চারদিকে ধার করতে শুরু করলাম। ঋণের ধারে জর্জরিত হয়ে পড়লাম এক সময়। এমন হলো যে রাস্তায় বেরোনো পর্যন্ত যাচ্ছিল না। এই অপমান, এই অসম্মান আর সহ্য করতে পারিনি। পড়লাম গলায় দড়ি দিয়ে একটা গাছে ঝুলে। কি ভয় পেলি? শোন, আজ রাত 12টায় অবশ্যই তোর বাড়ির সব থেকে কাছের শ্মশানে চলে আসবে। আজ সব জানবার পালা, ভুলে গেলে চলবে না, আসতেই হবে। ইতি, তোর অনিমেষ। চিঠি শেষ করতে আমার হাত থরথর করে কাঁপতে লাগলো। চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো। আমার গাটা ছমছম করে উঠলো অজান্তেই। জীবনে কখনো ভূত প্রেতে বিশ্বাস করিনি, কিন্তু এই চিঠি পাওয়ার পর যেন কেন জানি না এই সব কিছু সত্যি মনে হচ্ছে। অনিমেষের ওই বাক্য আমি ফেলতে পারলাম না। চলে এলাম শ্মশানে। তখন এই রাত 12টার আশপাশে। নিশ্চিদ্র অন্ধকার। ধুধু প্রান্তরে কুকুর আর শিয়ালের ডাক ছাড়া কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত মিলল না। হঠাৎ সামনে রাস্তা দিয়ে মাঝ বয়সে একটা লোক গট গট জুতোর শব্দে আসছে দেখতে পেলাম। লোকটার মুখ স্পষ্ট হতেই চমকে উঠলাম। বানিদা! অনেক বদলে গেছে এখন। পরনে দামি কোটটাই, হাতে অ্যাটাচি। বোঝাই যায় সে এখন কোনো সফল বিজনেসম্যান। বানিদা, আপনি এখানে? কে কে কে? আমি কমলেশ। চিনতে পারছেন আমায়? ও ও কমলেশ, তুমি? বানিদা যেন একটু অস্বস্তিতে পড়ল। আপনাকে এভাবে এখানে দেখবো আমি ভাবতে পারিনি বানিদা। আপনিও কি কোনো চিঠি? হ্যাঁ হ্যাঁ, আমি ওই ওই চিঠি। হ্যাঁ, ওই চিঠি আমি তোমাকেও পাঠিয়েছি বাড়িরা, আর কমলেশকেও পাঠিয়েছি। হঠাৎ আমার ঠিক পিছনে পরিচিত গলার আওয়াজ পেয়ে চমকে উঠলাম। শিরশিরে ভয়ের ঠান্ডা স্রোত নিমেষে বয়ে গেল আমার শির দ্বারা বেয়ে। ভয় ভয় পিছনে তাকিয়ে যা দেখলাম, তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাবার জোগাড়। সত্যি কখন যেন অনিমেষ আমার পিছনে সে দাঁড়িয়েছে। কি বিভৎস মুখ, দুটো টকটকে লাল চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। নাক আর ঠোঁটের কষ বেয়ে ঝরছে তাজা রক্ত। গলায় ফাঁসের দড়ির ছাপ। আমার হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠলো উত্তেজনা। ও আমার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, যেটা মৃত্যুর আগে জানতে পারিনি, সেটা মারা যাবার পর জানতে পারলাম। এবার তো বিশ্বাস করবি কমল, যারা সেদিন আমার থেকে টাকা ছিনতাই করেছিল ওরা টাকা ছিল না রে, ওরা ছিল বানিদার ভাড়া করা গুন্ডা। টাকার লোভে ওই লোকটা ফাঁসিয়েছিল আমাকে, আরে এতকাল আমি দোষী হবার যন্ত্রণায় দগ্ধে দগ্ধে বললাম। বানিদা, আপনি আপনি সেদিন ওই টাকাগুলো নিয়ে ডাকাতি করিয়েছিলেন? বানিদা কাঁদো কাঁদো মুখে তারপর বলল, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, ভুল হয়ে গেছে আমার, আমাকে ক্ষমা করে দাও। তোকে ক্ষমা করলে আমার যে শান্তি হবে না, আমার শান্তি হবে না। দেখলাম বানিদার চেহারা শক্ত হয়ে গেল। সে যেন আর নড়তে চড়তে পারল না। মহাপ্রলয় শুরু হলো শ্মশান জুড়ে। বানিদার দেহটা যেন কোন এক অমানবিক বলে সাজানো চিতার উপর টেনে নিয়ে গেল। বানিদার করুণাকুতি আমার বুকে এসে লাগলো। অনিমেষ, অনিমেষ, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। অনিমেষ বানিদাকে ছেড়ে দে, ওকে ক্ষমা করে দে, ওকে ক্ষমা করে দে। বাহ কমলেশ, বাহ, দারুণ বললি। যার জন্য তোর এই বন্ধু আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল সেদিন, তাকে তুই বলছিস ক্ষমা করে দিতে, ছেড়ে দিতে। বাহ বাহ। দাঁড়া দাঁড়া, এই পাপের ভাগীদার তাহলে আমিও তো সেদিন বানিদার সাথে মিলে ওই জঘন্য কাজটা করেছিলাম। তারপর বানিদার আর আমার সাথে কোনো সম্পর্ক ছিল না যদিও। ঠিক ঠিক এই কথাটা তোর মুখ দিয়ে স্বীকার করাতে চেয়েছিলাম কমল, ঠিক এই কথাটাই। কেন
কেন এমন করলি? একটা সরল সাদাসিধে ছেলের সাথে এমনটা করতে তোর একবারও বুকে বাঁধলো না? ভুল করেছি, চরম ভুল। এবার তার প্রায়শ্চিত্ত করব। একবার সুযোগ দে অনিমেষ, কথা দিলাম। এরপর সমস্ত সম্পত্তি অনিমেষের পরিবারকে দিয়ে পুলিশের কাছে স্যারেন্ডার করলাম।